আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমি ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন নিয়ে আলোচনা করব। আপনারা তো জানেনই ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশনে কী নিয়ে আলোচনা হয়। এখানে মেইনলি আমাদের যে মেমোরির ম্যানেজমেন্টটা সেটা নিয়ে কাজ করা হয়। যেমন আমাদের প্রসেসর আসলে সেটাকে অ্যালোকেট করা, ডিঅ্যালোকেট করা, ফিট করা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সো আমাদের একটা যখন প্রসেস আসবে, মেমোরিতে যখন একটা প্রসেস আসবে, সে কীভাবে অ্যালোকেট হবে সেই বিষয়ে যে অ্যালগোরিদম নিয়ে কাজ করা হয়, সেই অ্যালগোরিদমগুলোর মধ্যে যেমন রয়েছে ফার্স্ট ফিট, বেস ফিট, ও স্পিড, নেক্সট ফিট, এরকম কিছু অ্যালগোরিদম রয়েছে। তো আজকের লেকচারে আমি কি করব, একটি কোশ্চেন সলভের মাধ্যমে আপনাদেরকে ফার্স্ট ফিট, বেস ফিট এবং ও স্পিডের একদম ডিটেল ধারণা দেব, এবং আমি দেখাবো যে এই যে ফার্স্ট ফিট, বেস ফিট, ও স্পিড রয়েছে তাদের মধ্যে যে ফ্রেগমেন্টেশনগুলো ঘটে সেই ফ্রেগমেন্টগুলো সম্পর্কে, এবং কি কোন অ্যালগোরিদমটা সবচেয়ে ভালো। ওকে, সো আমরা একসাথে শুরু করি। সো কোশ্চেনটা পড়ে দেখি আমরা কি বলা আছে। এখানে বলতেছে যে দেয়ার আর 4 মেমোরি পার্টিশন, 4টা মেমোরি পার্টিশন আছে। সো আমাদের এই যে একটা মেমোরি আমি ড্র করে নিয়েছি, একটা ব্লক মেমোরি ড্র করে দিলাম। সো এই যে মেমোরিটা আছে, এই মেমোরিটাকে আমি 4টা ব্লকে ভাগ করেছি, কারণ আমাদের এখানে মেমোরি পার্টিশন কয়টা দেওয়া আছে, 4টা। ওকে, তো 4 ভাগ করার পরে প্রত্যেকটা সাইজ এখানে বলে দেওয়া আছে যে 250 কেবি, 530 কেবি, 150 কেবি, 400 কেবি। সো আমিও কী করলাম যে মেমোরির প্রত্যেকটা পার্টিশনে কে কত কেবি সেটা লিখে রাখলাম। ওকে, যেটা আমাদের অ্যালগোরিদম অ্যাপ্লাইয়ের সময় খুব বেশি কাজে লাগবে, সো এটা লিখে রাখলাম। এখন ড্র দ্য ডায়াগ্রামটা ড্র করো অফ মেইন মেমোরির আমাদের ডায়াগ্রামটা ড্র করো যদি আমাদের প্রসেসর এটা এটা এবং এটা তিনটা প্রসেসর P1, P2, P3 এভাবে তিনটা প্রসেস অ্যান্ড দ্য ফলোয়িং অ্যালগোরিদম আর ইউজড। এবং আমাদের যদি এই তিনটা প্রসেস আসে এবং এই অ্যালগোরিদমগুলো ইউজ করা হয়, তাহলে সেই অ্যালগোরিদমগুলোর জন্য আমাদের ডায়াগ্রামটা দেখাও, মেইন মেমোরির ডায়াগ্রামটা দেখাও। সো আমরা চলুন দেখাই। তো আমি কি করলাম যে সবগুলার ব্লকের বা পার্টিশনের সাইজ আমি লিখে রাখলাম, এই কারণে এখানে প্রত্যেকটাকে এক একটা পার্টিশন বলে বা কেউ ব্লক বলে। ওকে, ফার্স্ট ফিটের ক্ষেত্রে যেটা হয়, প্রত্যেকটা পার্টিশনে সিরিয়ালি আমাদের এটা ফিট বা অ্যালোকেট হয়। কে অ্যালোকেট হয়? প্রসেস অ্যালোকেট হয়। তার মানে প্রসেস প্রথমে চেক করবে যে সে প্রথম পার্টিশনে অ্যালোকেট হতে পারছে কিনা, তারপরে চেক করবে যে সে দ্বিতীয় পার্টিশনে অ্যালোকেট হতে পারতেছে কিনা, তারপরে চেক করবে তৃতীয়, এভাবে করে সে চলতে থাকবে। তো যখন সে দেখবে যে কোনো একটা পার্টিশনে সে ফিট হতে পারতেছে, তখনই সে এটা ফিট হবে। সো দেখি আমরা কীভাবে ফিট হবে। P1 আমরা দেখতে পাচ্ছি যে প্রসেস সাইজ হলো 150 কেবি। সো কন্ডিশনটা হলো এমন, মেমোরির সাইজের থেকে প্রসেসের সাইজটা যখন ছোট হবে তখনই আমাদের এটা ফিট হতে পারবে। তো আমাদের এই মেমোরির পার্টিশনের যে সাইজটা আছে সেটা হচ্ছে 250 কেবি। অবশ্যই 250 কেবি থেকে 150 কেবি ছোট, সুতরাং সেখানে ফিট হতে পারবে প্রথমটার জন্য। সো আমি এখানে ফিট করে দিলাম। এখন ফিট করে দেওয়ার পরে আমি দেখতেছি যে এখানে আমাদের মেমোরি এই পার্টিশনের আরও কিছু জায়গা, মানে প্রায় 100 কেবির মতো জায়গা আমাদের কি হচ্ছে, ফ্র্যাগমেন্টেশন বা লস বা আমাদের এখানে খালি রয়ে যাচ্ছে, রাইট। সো এইটা যখন আমরা পড়তে যাই তখনই আমাদের এক্সটার্নাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের বিষয়টা আসে। যেমন এই ফ্র্যাগমেন্টেশনটাকে আমাদের যেটা বলা হয় সেটা হলো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কি, ইন্টারনাল পেগমেন্টেশন। তাহলে ইন্টারনাল পেগমেন্টেশনটা কি, যখন আমরা একটা পার্টিশনের মধ্যে আমাদের একটা প্রসেসকে ফিট করি, ওই পার্টিশনে যদি কোনো জায়গা খালি থেকে যায় তা বা পেগমেন্টেশন ঘটে, তাহলে সেটাকে আমরা বলি ইন্টারনাল পেগমেন্টেশন। ওকে, আমাদের ইন্টারনাল পেগমেন্টেশন সম্পর্কে বোঝা হয়ে গেছে। এর পরবর্তী যখন আমাদের এক্সটার্নাল পেগমেন্টেশন আমরা দেখব সলভ করার সময়, তখন আমি বলবো বিষয়গুলোটা। ওকে, এরপর 250 কেবির বিষয় আসে। সো 290 কেবির বিষয় আসে। সো 290 কেবি আমাদের এখানে 530-এ কী হবে, অ্যালোকেট হবে। সো দেখবে যে 530 কি তার থেকে বড় কি না। দেখতেছে 530 কেবির জায়গাটা বেশি আছে, সো এখানে সে অনায়াসে ফিট হতে পারবে, কারণ তার জন্য পর্যাপ্ত পরিমাণে এখানে জায়গা আছে। কিন্তু সমস্যাটা হলো আমাদের আরও কিছু পরিমাণ জায়গা এখানে লস হচ্ছে বা ফ্র্যাগমেন্টেশন ঘটতেছে, সুতরাং এটাও আমাদের কি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 450 কেবি, 450 কেবি এরপরে চাইবে যে 150-এর মধ্যে ফিট হতে, কিন্তু কন্ডিশনটা তো হলো আমাদের মেমোরি সাইজটা বড় হতে হবে। কিন্তু যেহেতু এখানে উল্টাটা ঘটে যাচ্ছে, মেমোরি সাইজটা 150 কেবি, সেটা হলো 450 থেকে ছোট, সুতরাং এখানে সে ফিট হতে পারবে না। এরপর 400-এর কাছে যাবে, সে দেখতেছে এখানেও সে ফিট হতে পারছে না। যেহেতু সে কোনো জায়গায় ফিট হতে পারছে না, তার মানে সে স্টারভেশনে থেকে যাবে। যদি কোনোটার সাথে ফিট হতে না পারে, সেই স্টারভেশনে থেকে যাবে। সো আমরা বলবো যে এখানে যে 450 আছে ইজ ইন ওকে
সে স্টারভেশনে থাকবে। সো স্টারভেশন সম্পর্কে আশা করি আপনারা জানেন, বিষয়টা আর কিছুই না যে আমাদের মেমোরিতে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাওয়া যাচ্ছে না, তো সে কি করবে যে জায়গা দখলের চেষ্টা করবে, বাট সে পারতেছে না। সো এই অবস্থাটাকেই বলা হয় মেনলি স্টারভেশন। তো 450 আমাদের এখানে স্টারভেশনে রয়ে গেছে। ওকে, এখন আমি বলি এক্সটার্নাল প্রেগমেন্টেশনটা কি। এই যে 450টা রয়ে গেছে, তার জন্য কিন্তু মেমোরিতে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, কিন্তু পার্টিশন হওয়ার কারণে সে জায়গাটা ঠিকভাবে পাচ্ছে না। বিষয়টা কেমন, এখানে যদি পার্টিশনটা না থাকতো, এখানে যদি 150 আর 400 একসাথে থাকতো, তাহলে আমাদের এখানে কত কেবি জায়গা আছে? প্রায় 550 কেবি জায়গা, যেটা তার ফিট হওয়ার জন্য এনাফ পরিমাণ। তার ফিট হওয়ার জন্য এনাফ পরিমাণ জায়গা থাকার পরেও সে ফিট হতে পারছে না, কারণ পার্টিশনের কারণে। যেহেতু এই অবস্থা সৃষ্টি হচ্ছে, এই অবস্থা সৃষ্টি হওয়ার কারণ হলো কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন। কারণ আমরা জানি যে নন কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশনে যেটা ঘটে সেটা হলো আমাদের যে প্রসেসটা আছে সে ডিভাইড হয়ে যেতে পারে। সে ডিভাইড হয়ে কিছু অংশ এখানে কিছু অংশ এখানে ফিট হতে পারে, কিন্তু যেহেতু সে এইভাবে কাজটা করতে পারবে না, সুতরাং সে এখন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের ভিতরে পড়ে যাবে। ওকে, তাহলে মেন পার্থক্যটা কী দাঁড়াচ্ছে? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আমাদের একটা প্রসেস ফিট হওয়ার পরে যে খালি জায়গা থেকে যায় সেটা ইন্টারনাল, আর যখন আমাদের একটা প্রসেস পর্যাপ্ত জায়গার থাকার পরেও ফিট হতে পারছে না, সেটা হলো আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে বেস্ট ফিট বুঝাই, সেটা খুব সহজ জিনিস। সেটা হলো সে চাইবে যে সবসময় সবচেয়ে কম ফ্র্যাগমেন্টেশনটা রাখতে। বিষয়টা কেমন, সে সবচেয়ে কম খালি জায়গা রাখতে চাইবে। তো বিষয়টা দেখাই, 150 কেবি আছে, সে দেখবে যে 250 আর 150-এর মধ্যে ডিফারেন্টটা কত। দেখতে পাচ্ছে যে সেখানে 100-এর মতো ডিফারেন্ট আছে। 530-এর ভিতরে আরও বেশি ডিফারেন্ট। 150 আর 150-এর ভিতরে কোনো ডিফারেন্ট নাই। তার মানে সে ফুল জায়গাটা দখল করে থাকতে পারবে, এমনকি এতে করে আমাদের মেমোরিতে লস হবে না বা ফ্র্যাগমেন্টেশন ঘটবে না। সো সে চেষ্টা করবে সবচেয়ে কম ফ্র্যাগমেন্টেশন খরচ করার জন্য। সো সুতরাং সে এখানে এসে বসে যাবে। ওকে, এরপরে 290 আসবে। 290 এসে 250-কে চেক করে দেখতে সে ছোটো, সুতরাং তো এটার সাথে হবেই না। 530-এর ক্ষেত্রে হওয়া সম্ভব, 400-র ক্ষেত্রেও হওয়া সম্ভব, কিন্তু সে 400-কে চুজ করবে। এর প্রধান কারণ হলো সে সবচেয়ে কম ফ্র্যাগমেন্টেশন চায়। সো আমাদের এখানে 290 এসে 450-এর সাথে তারপরে কিছু ফ্র্যাগমেন্টেশন থেকে যাবে, বাট 530-এ যদি সে সেট হইতো তাহলে আরও বেশি পরিমাণে ফ্র্যাগমেন্টেশন থাকতো। ওকে, সেট হয়ে গেল। এরপরে 450 কেবি। 450 কেবি এসে অবশ্যই একটাই অপশান আছে আমাদের 530, কারণ 250 কেবিতে জায়গা নাই। সো 450 কেবি এখানে এসে বসে গেল। সো এখানেও কিছু পরিমাণ জায়গা আছে, বাট বেশি পরিমাণে না। সো সে চেষ্টা করে সবচেয়ে কম ফ্র্যাগমেন্টেশন রাখার জন্য। সো এখানকার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কেউই স্টারভেশনে থাকতেছে না, এমন কেউ নেই বা এমন কোনো প্রসেস নেই যে ওয়েট করতেছে না, রাইট। সো এর পরবর্তীতে আসি আমরা ওস্ট বিট, যেটা সবচেয়ে খারাপ অ্যালোকেটেড অ্যালগোরিদম বলতে পারেন। সো বিষয়টা কেমন ঘটে, এখানের মধ্যে সে সবসময় কী করে, সবচেয়ে বড় যে আমাদের পার্টিশনটা আছে সেই সবচেয়ে বড় পার্টিশনে ফিট হয়। বিষয়টা কেমন, এখানে 150 কেবি কী করবে, এখানের মধ্যে চেক করবে যে সবচেয়ে বড়কে, এখানে দেখতেছি আমরা 530 সবচেয়ে বড়। সুতরাং সেইখানে যদি ফিট হয় তাহলে 150 কেবি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সে এখানে অনেক বেশি পরিমাণে আমাদের ফ্র্যাগমেন্টেশনটা থেকে যাচ্ছে। সো এই কারণে এটাকে বলা হয় ওস্ট বিট। সো 290 আসলো, 250-এ তো হবেই না, 150 হবে না, 400 অপশান আছে, তো 400-তে হবে। সো 290 এখানে এসে ফিট হলো। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক বেশি ফ্র্যাগমেন্টেশন হচ্ছে। এরপর 450 এসে তো জায়গাই পাবে না। সো যেহেতু অনেক বেশি ফ্র্যাগমেন্টেশন হইতেছে, সুতরাং আমরা এটাকে ওস্ট বিট বলি। সো আমরা যখন আমরা তার মানে এতক্ষণে বুঝে গেছি যে আমাদের জন্য সবচেয়ে ভালো অ্যালগোরিদম কোনটা, সেটা হলো আমাদের যে বেস্ট ফিট অ্যালগোরিদম আছে সেটা, বেস্ট ফিট অ্যালগোরিদম সেটা। সো এটা ছিল আমাদের ফার্স্ট বিট, এটা ছিল আমাদের ওস্ট বিট। তো আশা করি আপনারা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এবং কি ফ্র্যাগমেন্টেশন সম্পর্কে ধারণাটা পেয়ে গেছেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধুরাও ভালো এক্সাম দিতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।